ডক্টর আনম এহসানুল হক মিলন আছেন। সরকারের প্রসঙ্গ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, কিন্তু বিএনপির এখানে একটা বড় জায়গা আমরা দেখতে পাচ্ছি। বিএনপি কেবল আমরা তাদের হাই কমিশনের দিকে শুধু যেতে দেখিনি ঘেরাও করার জন্য, আমরা যে লং মার্চের আজকে বড় একটা সেটাও দেখছি। যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার গায়ের কাপড়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। আমরা নানা ধরনের অ্যাক্টিভিটি বিএনপির তরফ থেকে দেখছি। বিএনপিও কি আসলে এই ঘটনা জিয়ে রাখতে চাচ্ছে কোনোভাবে? ধন্যবাদ আপনাকে, আমার দাদা সুব্রত ভাই এবং নাজমুল ভাইকে। দর্শক শ্রোতা, দেখুন, সমস্যাটাকে আমি অন্যভাবে দেখতে চাই আর কি। এই সমস্যাটা ভারতের জনগণ ভার্সেস বাংলাদেশের জনগণের কোনো সমস্যা বলে আমি মনে করি না। এই সমস্যাটাকে আমি দেখছি মোদির নিজস্ব সমস্যা। সে এই পার্শ্ববর্তী প্রত্যেকটি দেশ থেকে সে গুটিয়ে চলে আসছে, সে পাচ্ছে না কোথাও থাকতে। আমরা দেখেছি শ্রীলঙ্কা, মালদ্বীপ হতে শুরু করে শেষকালে বাংলাদেশ, সেখান থেকেও তাকে গুটিয়ে যেতে হয়েছে। তখন তার তো একটা ফেস সেভিংস এর ব্যাপার রয়েছে। অপরদিকে নাজমুল যেটা বললেন, যা দিয়েছি কেউ দিতে পারবে না, সেই জায়গাটাও সে হারিয়েছে। এই যে গত 3 মাস ধরে যেই ক্ষতিগ্রস্ত ভারত হয়েছে, ইটস আনবিলিভেবল। 10 বিলিয়নের মতো যাচ্ছে রিমিটেন্স, ফোর্থ লার্জেস্ট রিমিটেন্স আর্নার ফ্রম বাংলাদেশ। ক্যান ইউ ইমাজিন ইট? ভারত বাংলাদেশ থেকে নেয় ফোর্থ লার্জেস্ট আর্নার্স। তারপরে বিজনেস যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দিস আনবিলিভেবল, আনবেয়ারেবল। আপনি যদি তাদের মিডিয়াগুলো দেখেন, কলকাতার বাজার বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে তাদের ট্রিটমেন্ট হাব, হেলথ হাব, এটাও বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে এডুকেশন হাব বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে ট্যুরিজম, ইটস বিশাল অঙ্কের ট্রানজাকশন বন্ধ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আবার হাসিনাকে সেখানে তারা আশ্রয় দিয়েছে। মোদি তো এই জন্যই এই কার্ড খেলছে, মাইনরিটি কার্ড খেলছে। এই মাইনরিটি কার্ডের সাথে মমতাও এসে যোগ দিয়েছে, দুজনে মিলেই খেলছে। তারপর আবার কংগ্রেসও মানে একই সাথে একই পাল্লায় উঠেছে। এখন দাদা যেটা বললেন যে এটা আমাদেরও তো সেইভাবে অ্যানালাইসিস করতে হবে। ভারতের দুঃখ কষ্ট দাওয়াত পাচ্ছে না, পাওয়ার জন্য ট্রেপ করবে, আমরাও সেখানে যাবো কেন? সেই প্রশ্ন আমি আপনাকে করেছি। ভারতের দিকে বিএনপির যে আমরা প্রতিক্রিয়াটা দেখছি, সেটা কি সেটাও না যে আমরা সেই প্রতিক্রিয়াটা দেওয়ার আমার দরকার? আমি সেটা বলছি না, আমি বলছি যে চিন্ময় দাসকে গ্রেপ্তারের ব্যাপারে যেটা বললেন, আমাদের বিষয়টা আমি আসছি। তো আমরা আবার চিন্ময়কে অ্যারেস্ট করবো কেন? অপরদিকে আমি এটাও দেখছি যে চিন্ময় যে বাড়াবাড়ি করছে, গত 15 বছর তো তারই সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, তাদেরই তো সেবাদার সরকার ছিল। তো তখন সে আন্দোলনগুলি করলো না কেন? জাতি তো সেটাও দেখছে। অতএব সে যে একটা ইন্ট্রুডার হিসেবে এখানে আনরেস্ট ক্রিয়েট করার জন্য এবং মাইনরিটি কার্ড খেলার জন্য এবং হাসিনাকে সাপোর্ট করার জন্য এবং ইটস ইমপ্ল্যান্টেড বাই দ্য নেইবার্স, সেটা স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে। আর সেই সাথে তাদের যে মিডিয়া ডিসইনফরমেশন বলে না, মিস ইনফরমেশন যেভাবে উস্কানি দিচ্ছে, এই চিরাঙ্গে ভাগ করে দিচ্ছে, আপনি তো নিশ্চয়ই দেখছেন। এই কথাগুলি তো প্রতিবাদ দেশ থেকে হতে হবে। তারা যদি তাদের রিলিজিয়াস কার্ড, মাইনরিটি কার্ড এখানে খেলে, ওখানে রিলিজিয়াস কার্ড খেলে, আমরা তো জনগণ, আমাদের তো একটা সেন্টিমেন্ট রয়েছে। আর ভারত আমাদের কাছ থেকে উইন উইন সিচুয়েশন। ভারত জিতবে না আমরা জিতবো, হু উইল বি লুজার? ভারত ইজ লুজার রাইট নাও। ইটস আ গ্লোবাল ভিলেজ নাও। তারা আমাদের এই খেলাটা কেন? মানে প্রতিবেশীর সাথে, তাদের সাথে তো আমাদের কোনো প্রতিযোগিতা নাই। ভারত না, আপনি বুঝতে হবে, মোদি তার কোনো উপায় নেই। সে শেষ ট্রাম্প কার্ড খেলছে এখানে, সে চাচ্ছে মরিয়ে হয়ে। এটা তুমি বললো যা দিয়েছি কেউ দিতে পারবে না। এখানে একটা কথা আমি জানতে চাই এহসানুল হক মিলন, সেটা হচ্ছে যখন চিন্ময়কে গ্রেফতার করা হলো, চিন্ময় দাসকে, সেদিন যে আইনজীবী নিহত হলেন, একটা বড় দাঙ্গার আশঙ্কা এই দেশে করা হচ্ছিল, যে পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু কোনো কিছু এই দেশে হয় নাই। যখন এই দেশে এই মাইনরিটি কার্ডের কথা আপনি বলছেন, এই দেশের দিকে যখন আমরা তাকাই, তখন দেখি একটা ছোট ঘটনাও ঘটছে না যেখানে দাঙ্গা, মাইনরিটিরা অসুবিধার জায়গায় আছে বা কোনো জায়গা আছে। যদি ঘটে সেটা তো বিশ্ব মিডিয়াতেও যাবে, আমাদের মিডিয়াতে আসবে, সবকিছুর মধ্যে আসবে। যখন একটা দেশে এরকম কিছুই ঘটে না, সেটাই তো প্রমাণ যে তারা যা খেলার চেষ্টা করছে সেটা ঘটবে না। কিন্তু তার এগেনস্টে যদি আমরা আবার নতুন করে কিছু বলতে চাই, তাদের এগেনস্টে কথা বলি, তাদের অনেক কিছু করতে চাই, আমরা কূটনীতিক ভাষা হারাই, কূটনীতিক সীমা হারাই। এতটুকুতেই শেষ নয়, বাংলাদেশে রাফাল যুদ্ধ বিমান পাঠানোর হুমকিও দিয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র এবং অপপ্রচারের প্রতিবাদে আজ ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি পালন করেছে বিএনপির 3 সংগঠন। এই লং মার্চ শুরুর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছে, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়। এদিকে বিএনপির লং মার্চ ঘিরে আখাউড়া এবং ত্রিপুরা রাজ্যের গোটা সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে ভারত। এই থেকে বোঝা যায় বিএনপির এই কর্মসূচিকে
বিষয়টিকে হালকাভাবে নেয়নি ভারত। এরই মধ্যে আজ আবার স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অতীতে ভারতের সঙ্গে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি ছিল, সে অবস্থান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার সরে এসেছেন। তবে কি বাংলাদেশ ভারত ক্রমেই একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে? দেশ এবং দেশের রাজনীতিতে এর প্রভাবই বা কেমন পড়বে? ভারত বাংলাদেশ বিরোধী বক্তব্য ঠেকাতে বিএনপির লং মার্চ কর্মসূচি কতটা যৌক্তিক? আমাদের দেশের রাজনীতিবিদরা যা বলছেন বা করছেন এবং ওই দেশের রাজনীতিবিদরা যা বলছেন এবং যেসব হুমকি দিচ্ছেন, তা দুই দেশের পররাষ্ট্র নীতির জন্য হুমকি স্বরূপ কিনা, এবং রাজনীতিবিদদের যেহেতু দুই দেশের মধ্যে সম্পর্কটা উত্তেজনাকর, এই সময় রাজনীতিবিদদের এই ধরনের বক্তব্য দেওয়াটা ঠিক নাকি আসলে এটাকে স্তিমিত করার জন্য অনেকখানি শান্ত থেকে কূটনৈতিক ভাষা ব্যবহার করা উচিত? ধন্যবাদ আপনাকে। হয়েছে কি, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। আমাদের কার কোনো ইস্যু ছিল না? শেখ হাসিনার মতো একটা ফেসিস্ট সরকারকে এত রক্তপাতের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য করলাম আমরা। তারপরে দেশটাকে নিয়ে তো আমাদের ভাবতে হয় না? আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার, তারপরে এখনো যে প্রতিশোধের দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে, কি পয়েন্টে বসে আছে, আমরা নিজেরাই এখনো কোনো স্বস্তি ফিরে আনতে পারিনি জনজীবনে। এগুলোর প্রতি মনোযোগী না হয়ে আমরা কেন ফ্রন্ট ওপেন করছি একটার পর একটা, যেটা শেখ হাসিনার দোসররা চায়? এবং সবচেয়ে ভারতের যে বন্ধু শেখ হাসিনা বা মোদির, উনি তো বললেন যে এক ব্যক্তির সাথে সম্পর্ক করেছিল, তার পতনটাকে ভারত মেনে নিতে পারে না এবং ভারতে আশ্রয় দিয়েছে। আমি বলি উনি তো এখন দিল্লেশ্বরে হয়েছে। এখন দিল্লেশ্বরে ওখানে বসে নানান স্বপ্ন দেখতে পারে, নানান বক্তব্য উনি দিতে পারে এবং ভারত সেটা অ্যালাউ করছে। এটা তো অস্বাভাবিক। এবং বাংলাদেশের প্রতিটি ঘটনা উস্কানিদাতা হিসাবে আমি বলবো শেখ হাসিনা এবং তার সাথে ভারতীয় কিছু, আপনি তাদেরকে যাই বলেন, থাকে, হইতে পারে। তো সেই জায়গায় আমরা কেন সেভাবে, আপনি চিন্ময়কে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন ছিল? সে শান্তিপূর্ণভাবে সমাবেশগুলো করছে, তো সরকারের উচিত ছিল না তাকে ডেকে নিয়ে, ভাই তোমার সমস্যাটা কি? চিন্ময়ের সাথে তো বিএনপিও কথা বলেছে, তো আপনারা কথা বললে অসুবিধাটা কি? এই 8টা দফা আছে, ঠিক আছে, এইটা মানলাম বা এটা পারলাম না, বা এগুলো রাজনৈতিক সরকার এসে করবে, এটা আমাদের বিষয় না। এই আলাপটা কেন করলো না? সরকারের কিছু কোনো দায়িত্ব নেই এখানে? হ্যাঁ, চিন্ময়কে কেন্দ্র করে কিছু যুবক তরুণ অনেক ভুলভ্রান্তি, হয়তো বিপদগামী কিছু পদক্ষেপ নিয়েছে, তো সেটাকে তো আমরা ওই 47-এ দেশ বিভক্ত হওয়ার পরেও কি শান্তি ফিরে আসছিল? পাকিস্তান ভারতের যে উত্তেজনা, এটা তো যুগ যুগ ধরে চলেছে, আমরাও কি সেই উত্তেজনার মধ্যে ঢুকে গেলাম নাকি? আমাদের আর কোনো ইস্যু নেই? আমাদের অভিজ্ঞতা দিয়েও তো আমরা বুঝতে পারছি না আমরা কেন এগুলোর মধ্যে যাচ্ছি। বিজেপি তো এটাকে নিয়ে খেলবে, আরএসএস এটাকে নিয়ে খেলবে, তারা তো হাসিনার পক্ষ অবলম্বন করবে, যে কোনো ইস্যুতে তারা এখানে কথা বলবে, উত্তেজনা ছড়াবে, সাম্প্রদায়িকতাকে তারা ঢাল হিসাবে ব্যবহার করবে। আর আমরাও এখানে, আমাদের সরকার, আমরাও এটাকে সীমিত না করে এটাতে আমরা আরো ইন্ধন দিচ্ছি। আমার মনে হয় এর মধ্যে তো পররাষ্ট্র সচিবের বৈঠক হয়েছে, কিছু আলোচনা হয়েছে। আমরা স্বাভাবিকভাবে আশা করি যে এটাকে নিয়ে আর যেন না হয়। এটা কিন্তু আমাদের দেশের জন্য মঙ্গল না। আমার তো মনে হয় যে সরকারের মধ্যেও সরকার আছে। আপনি প্রতিটা ঘটনায় দেখবেন তাদের যে সুস্পষ্ট পরিকল্পনা, সিদ্ধান্ত, কোনো জাতির সামনে তারা কেন প্রকাশ করে না? আমরা রাজনৈতিক দলগুলো বলতে আপনি রোড ম্যাপ দেন, তো রোড ম্যাপটা কেন আপনি নির্বাচন সম্পর্কিত বিষয়টা আমাদের সামনে দিচ্ছেন না? তাহলে তো পরিবেশ পরিস্থিতি অনেক শান্ত হয়ে যেত। অ্যাডভোকেট শফিক চৌধুরী, এই আলোচনাতে আমি একটু পরে আসতে চাই, কারণ এখানে তথ্য উপদেষ্টা বলেছেন নাহিদ হোসেন যে দলগুলো, রাজনৈতিক দলগুলো এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, কারণ সংস্কার তারা করতে চায়। আমি এই আলোচনাতে আসতে চাবো, আমি আগে ভারত বিষয়টা শেষ করে নিই। আপনি যে কথাটা বললেন যে এইটা আসলে সরকারের ভিতরে সরকার এটা উস্কে দিচ্ছে কিনা ঘটনা স্তিমিত না করা,